ক্ষুদ্র এক পরজীবী যা দেখা যায় না চোখে, শরীরে তার বিস্তার ঘটলে জীবন নাশ ঘটে। ভাইরাস বর্তমান সময়ের সবচেয়ে পরিচিত শব্দ। এই ভাইরাস যে কতটা ভয়াবহ হতে পারে তার ধারণা আমরা পেয়েছি। ভাবুন তো, এই ভাইরাসগুলি যদি মানুষ মেরেই শান্ত না হয়, মৃত শরীরটির দ্বারা অন্য সব মানুষদের মেরে পৃথিবীর পুরো মানব সভ্যতাকে বিনাশ করে ফেলে, পৃথিবীকে যদি জম্বি বা জিন্দালাসের আবাসস্থল করে তোলে। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। জম্বি এবং ভাইরাস এই দুটো কনসেপ্টকে এক করে 2013 সালে ডিরেক্টর মার্ক ফস্টার তৈরি করেছিলেন ওয়ার্ল্ড ওয়ার জেড মুভিটি। IMDb-তে মুভিটির রেটিং 7/10, রটেন টমেটোসে 66% ফ্রেশ এবং মেটাক্রিটিকে মুভিটির রেটিং 70%। ভাইরাসের মতো মহামারী যে পৃথিবীর চিত্র মুহূর্তের মধ্যে কী পরিমাণ বদলে দিতে পারে তা এই মুভিতে দেখানো হয়েছে। দেশ ও দশের জন্য বিভিন্ন সশস্ত্র বাহিনীদের নির্ভীক অভিযান। তো বলা যাক, 2013 সালে রিলিজ হওয়া অ্যাকশন অ্যাডভেঞ্চার হরর জনরার ওয়ার্ল্ড ওয়ার জেড মুভিটির ঘটনা প্রবাহ। মুভির শুরুতে আমরা দেখতে পাই লেন পরিবারকে। তারা ফিলাডেলফিয়া নামক এক জায়গায় থাকত। এই পরিবারে রয়েছে বাবা জেরি লেন, মা কেরিল লেন, বড় মেয়ে রেচাল আর ছোট মেয়ে কনি। জেরি আগে জাতিসংঘে কর্মরত ছিল। অতিরিক্ত ব্যস্ততার কারণে সে তার এই জব ছেড়ে দিয়েছিল। এখন সে তার পরিবারকে সময় দিতে পারছে। সে তার পরিবারকে নিয়ে বেড়াতে বের হয়, কিন্তু রাস্তায় তারা অনেক বড়সড় একটা ট্রাফিক জ্যামে ফেঁসে যায়। জেরি বিরক্ত হয়ে গাড়ির বাইরে বের হয়। সে একজনকে জিজ্ঞেস করে কেন এত বড় জ্যাম লেগেছে। কেউই কিছু বুঝতে পারছিল না। উপরে দেখা যায় একের পর এক সেনাবাহিনীদের হেলিকপ্টারগুলো উড়ে যাচ্ছে। ঠিক ওই সময়ই ওখানে একটা ব্লাস্ট হয়। ওখানে থাকা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়িগুলোকে ধাক্কা দিয়ে পিষে ফেলতে শুরু করে। অসংখ্য মানুষ পিছন ফিরে দৌড়াতে শুরু করে। দেখে মনে হচ্ছিল তারা কিছু থেকে ভয়ে পালাচ্ছে। পরিস্থিতি বিগড়ে যায়, একেবারেই আতঙ্কিত অবস্থা। জেরি কিছু বুঝতে পারছিল না। সে দেখতে পায় একটা লোককে এক মহিলা কামড় দিয়ে ধরেছে। কামড়ানোর ঠিক 10 সেকেন্ড পরপরই ওই লোকটির শরীরে খিঁচুনি ধরে আর সে অস্বাভাবিক হতে থাকে। ধীরে ধীরে সে জম্বিতে পরিণত হয়। জম্বি অর্থাৎ জিন্দা লাশ। কোনো এক সংক্রামক ভাইরাসে আক্রান্ত মানুষ মারা যেও যখন তার শরীরটি জীবিতদের মতো আচরণ করে এবং অন্যকে কামড় দিয়ে তারই মতো করে ফেলে, তাকেই বিজ্ঞানের ভাষায় জম্বি বলে। জেরি এসব দেখে বুঝতে পারে কেন মানুষ এত ভয় পাচ্ছে, কেন সবাই পালাচ্ছে। এই জম্বিগুলো অন্যকে কামড় দিয়ে তাদেরকেও জম্বিতে পরিণত করছে। জেরি সেখান থেকে কোনোভাবে একটি ট্রাক ম্যানেজ করে তার পরিবারকে নিয়ে সেখান থেকে সে বের হয়ে যায়। জেরিকে জাতিসংঘে থাকা তার কলিগ থেরি কল করে। জেরি তার কাছে জানতে চায় কি হচ্ছে এসব, কিভাবে হচ্ছে এসব। থেরি কিছুই বলতে পারে না। সে শুধু বলে তারা একটি হেলিকপ্টার পাঠাবে, জেরির পরিবারকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। তবে জেরিকে তাদের হেল্প করতে হবে। এই পরিস্থিতিতে তাদের সাথে তাকে কাজ করতে হবে। জেরি রাজি হয়। জেরিরা একটি সুপার শপে এসে পৌঁছে। তারা সেখান থেকে কিছু খাবার আর রেচালের জন্য অ্যাজমার ওষুধ নিয়ে নেয়। পরিস্থিতি এতটাই বেগতিক অবস্থায় চলে গিয়েছিল যে শপের মধ্যে অনেকে লুটপাট শুরু করে দিয়েছিল। সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে জেরিরা দেখতে পায় তাদের গাড়িটি সেখানে নেই। সেটা বোধহয় অন্য কেউ নিয়ে গেছে। তারা সামনের একটি বিল্ডিংয়ের দিকে যেতে ধরে। জেরি তখন থেরিকে কল করে বলে সে অমুক ঠিকানার একটি বিল্ডিংয়ের ছাদে যাচ্ছে, সেখানে যেন হেলিকপ্টারটা পাঠানো হয়। কিন্তু থেরি এখন তা পাঠাতে পারছে না। তবে ভোরের দিকে হেলিকপ্টারটি তাদের রিসিভ করবে। আশেপাশের সব জায়গাতেই জম্বিদের উপস্থিতি ছিল। অনেক জম্বি জেরিদের পিছু নিয়েছিল, তবে অনেক সতর্কতার সাথে তারা ওই বিল্ডিংয়ে ঢুকে পড়ে। কিন্তু এতে আবার ওই জম্বিগুলো তাদের সাথে ওই বিল্ডিংয়েই চলে আসে। সেগুলো তাদের আক্রমণ করতেই ধরে, কিন্তু জেরি গান ফায়ার করে অনেক কষ্টে তার ফ্যামিলিকে বাঁচিয়ে নেয়। এদিকে কনিকে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে পাওয়া যায় একটি অ্যাপার্টমেন্টের সামনে। সে ওখানে থাকা এক পরিবারকে বলছিল তাকে যেন তারা তাদের রুমে ঢুকিয়ে নেয়। ওই পরিবারটি জেরিদের ভিতরে নিয়ে নেয়। জেরি ওখানে থাকা এক রেডিওতে শুনতে পায় ওই শহরে এক অজানা ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা কামড়ের মাধ্যমে একজন থেকে অন্যজনে সংক্রমিত হচ্ছে।
তাই সবাইকে বাসায় আবদ্ধ থাকতে বলা হচ্ছে। জেরি ওই পরিবারটিকে তাদের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু পরিবারটি তাদের বাসা ছেড়ে যেতে চায় না। ভোর হওয়ার সময় হয়ে যায়। জেরি তার পরিবারকে নিয়ে ছাদে যেতে থাকে। ওখানে তাদের হেলিকপ্টারটি আসবে। তাদের বের হওয়ার পরপরই আবার ওই পরিবারটিকে জম্বিগুলো অ্যাটাক করে মেরে ফেলে। জেরিদের ছাদে যাওয়ার সময় কিছু জম্বি তাদের ওপর অ্যাটাক করে, কিন্তু কামড় দিতে পারে না। জেরি বন্দুক দিয়ে সেগুলোকে মারতে শুরু করে। সে তার পরিবারকে ছাদে যেতে বলে। প্রতিহত করার এক পর্যায়ে জেরিকে একটি জম্বি কামড় দিতে ধরে। তবে ওই সময় আশ্রয় দেয়া ওই পরিবারটির বাচ্চা ছেলেটি ওখানে আসে। সে জম্বিটিকে গুলি করে দেয়। এই বাচ্চাটি শুধু বেঁচে গিয়েছিল। জম্বিটি মারা যায়, কিন্তু জম্বিটির কাছ থেকে কিছু রক্তের ফোঁটা জেরির মুখে চলে আসে। জেরি ছাদে এসে রেলিংয়ে দাঁড়ায়। সে 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকে, কেননা এই জম্বি ভাইরাস 10 সেকেন্ডের মধ্যে একটি সুস্থ শরীরকে জম্বিতে পরিণত করে। সে যদি জম্বিতে পরিণত হতে থাকতো তাহলে সে ওখান থেকে ঝাঁপ দিয়ে নিজেকে মেরে ফেলত। কিন্তু বেশ কিছু সময় পার হলেও সে জম্বিতে পরিণত হয় না। হয়তো বিশেষ কোনো কারণে জেরি জম্বিতে পরিণত হয়নি, বা হতে পারে এই ভাইরাসগুলো রক্তের মাধ্যমে ছড়ায় না। জম্বিগুলো ছাদে উঠে আসতে ধরে। জেরি তাদের আটকিয়ে রাখছিল। এরই মধ্যে সেখানে হেলিকপ্টারটি চলে আসে। আর্মিগুলো ওইসব জম্বিদের মেরে জেরিকে ছাড়িয়ে নেয়। ওই বাচ্চাটি সহ জেরির পুরো ফ্যামিলিকে তারা ওখান থেকে উদ্ধার করে। তাদের একটি নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়। জায়গাটি ছিল একটি কমান্ডো জাহাজ, যেটা সমুদ্রের মাঝামাঝি রাখা হয়েছিল। জেরির তার বন্ধু থেরির সাথে দেখা হয়। থেরি বলে এই ভাইরাস খুবই সক্রিয় একটি ভাইরাস। অলরেডি এটি বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে, ফলে এটা মহামারী আকার ধারণ করেছে। মানুষ খাবার পাচ্ছে না, পান করার পানি পাচ্ছে না, বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন, নিরাপদ জায়গা তো তেমন নেই। তার মধ্যে যানবাহন ক্ষতিগ্রস্ত, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, এমনকি আকাশপথেও মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এই ভাইরাস নিয়ে গবেষণা চলছিল। এই ইনভেস্টিগেশনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ডক্টর ফাজবাক। তিনি একজন ভালো মানের ভাইরোলজিস্ট। ভাইরাসের এই মহামারী অবস্থা তৈরি হওয়ার আগেই তারা দক্ষিণ কোরিয়া থেকে একটি ইমেল পেয়েছিল, যাতে এই জম্বি শব্দটা ব্যবহার করা হয়েছিল। এর মানে এই ভাইরাসের সূত্রপাত দক্ষিণ কোরিয়া থেকেই। যদি তারা কোনোভাবে এই উৎপত্তি স্থলে যেয়ে এটার ছড়ানোর কারণ জানতে পারে, তাহলে তারা এটার ভ্যাকসিন তৈরি করতে পারবে, আর তখনই এই ভাইরাসটিকে দমন করা সম্ভব হবে। তাই ডক্টর ফাজবাককে সাথে করে পুরো একটি টিম সেখানে পাঠানো হবে, আর এই টিমের সাথে জেরিকে যাওয়ার জন্য বলা হয়। কেননা জেরি জাতিসংঘে থাকাকালীন একজন বেস্ট ইনভেস্টিগেটর ছিল, আর তাই এই রকম গুরুত্বপূর্ণ মিশনে তাকে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। জেরি প্রথমে তার পরিবারকে ছেড়ে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না, কিন্তু পুরো বিশ্বের আপামর জনগণ তাদের মতো কর্মকর্তাদের উপরেই ভরসা করে আছে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া না হলে পুরো পৃথিবীর চিত্র একেবারেই পাল্টে যাবে। তখন পৃথিবী আর মানুষের থাকবে না, হবে জম্বিদের। তাই এসব ভেবে জেরি অবশেষে যেতে রাজি হয়। তারা দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা হয়। কোরিয়ার অবস্থা খুবই খারাপ ছিল। তারা কোরিয়া এসে নামার পরপরই তাদের উপর জম্বিগুলো অ্যাটাক করে। হিংস্র এই জম্বিগুলোকে আর্মিরা প্রতিহত করার চেষ্টা করছিল। বেশ কিছু জম্বিকে তারা মেরেও ফেলতে সক্ষম হয়, কিন্তু তাদের বাহিনীর অনেকেই এতে মারা যান। এইসব দেখে ওখানে থাকা ডক্টর ফাজবাক খুবই ভয় পেয়ে যায়। সে ভয়ে প্লেনে ফিরে আসতে ধরে, আর তখন সে পা পিছলে সেখানেই পড়ে যায়। তার হাতে থাকা বন্দুকটি ভুলবশত ফায়ার হয়ে সে মারা যায়। ডক্টর যদিও মারা গেছেন, কিন্তু তাদের এখানে থেমে যাওয়া যাবে না। তাদেরকেই কোনোভাবে এই ভাইরাসের তথ্য নিয়ে ফিরে যেতে হবে। জেরি তার টিমের সাথে জম্বিদের প্রতিহত করার চেষ্টা করছিল, কিন্তু তারা সংকটে পড়ে যায়। তবে তখন ওখানেই লুকিয়ে থাকা একটি কমান্ডো টিম আসে আর তাদের উদ্ধার করে নিয়ে যায়। তারা তাদেরকে কোরিয়ার সেই হেলথ সেন্টারটিতে নিয়ে আসে যেখানে এই ভাইরাস প্রথম শনাক্ত করা হয়েছিল। ওখানকার কমান্ডো অফিসার বলেন, এই জম্বিগুলো আওয়াজ শুনেই সক্রিয় হয়ে ওঠে, আর তাদের যদি গুলি করা হয় তাহলে তারা মরে যায় না, তবে থেমে যায়। তাদের মেরে ফেলতে হলে তাদের মাথায় গুলি করতে হবে। তবুও নিশ্চিত হওয়া যায় না, তাই তাদের আগুনে জ্বালিয়ে দিতে হয়। জেরি এখান থেকে পাঠানো সেই ইমেলটির বিষয়ে জানতে চায়, যেটাতে এই জম্বি নিয়ে বলা হয়েছিল। তখন কমান্ডো অফিসার তাদের কিছু লাশ দেখায়।
দেখিয়ে বলে এই লাশগুলো এই ভাইরাসের প্রথম শিকার ছিল। এরপর পরই ইমেলটা করা হয়েছিল। জেরি জিজ্ঞেস করে এই ভাইরাসটি এদের মধ্যে আসলো কিভাবে, কোনো জন্তু বা এইরকম কোনো কিছু থেকে সংক্রমিত হয়েছে কিনা। অফিসার বলে এ বিষয়ে তার কোনো ধারণা নেই, তবে প্রথম যে জম্বিটি ছিল সে ছিল একজন সৈনিক। সে পুরো 1 সপ্তাহ কাজে আসেনি। পরে জানা যায় সে মারা গেছে। গ্রামবাসীরা সেই লাশ খুঁজে পেয়েছিল। মৃত্যুর পর সৈনিকটির মুখ থেকে কালো জাতীয় কিছু বের হচ্ছিল, আর সে হঠাৎ করে উঠে গ্রামবাসীদের কামড়াতে চেয়েছিল। তাই থেকে গুলি করে সেখানে বেঁধে রাখা হয়েছিল। তখন তার কাছে একজন মেডিক, অর্থাৎ তাদের টিমেরই একজন ডক্টরকে পাঠানো হয়েছিল এই সব কিছুর তদন্ত করতে। ওই ডক্টরকে তখন ওই সৈনিকটি উঠে কামড়িয়ে দেয়, আর এভাবেই এই ভাইরাসটি ছড়াতে থাকে। ওখানে এক অফিসারের পায়ে বড় ধরনের আঘাত ছিল। জেরি জিজ্ঞেস করে এই ক্ষত জম্বিদের সাথে লড়াইয়ে হয়েছে কিনা। অফিসারটি বলে না, এটা আগে থেকেই ছিল। উল্টো এটাও জানা যায় সে একবার জম্বিদের খুব কাছাকাছি ছিল, কিন্তু কোনো জম্বি তাকে আক্রমণ করেনি। এর মানে হচ্ছে এই জম্বিগুলো গুটি কয়েক মানুষ রয়েছে যাদের প্রতি সক্রিয় হয় না, তাদের আক্রমণ করে না বা তাদের কামড় দেয় না। ওখানে এক কয়েদিকেও পাওয়া যায় যে বেশ উদ্ভট ছিল। এই লোকটি ইসরায়েলদের কাছে নানা অবৈধ অস্ত্র বিক্রি করছিল, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। লোকটির কাছে জেরি জানতে চায় ইসরায়েল এই মহামারীর কবল থেকে বেঁচে আছে কিভাবে, ওখানে এই ভাইরাস সংক্রমিত হচ্ছে না কেন। লোকটি বলে ইসরায়েল অনেক আগে থেকেই তাদের সীমানার চারদিকে বড় বড় প্রাচীর তৈরি করছিল। হয়তো তারা অনেক আগে থেকেই জানতো এই ধরনের জম্বি অ্যাটাক হতে পারে। জম্বি ভাইরাসটির সাথে তাদের কোনো যোগসূত্র থাকতে পারে। এই বিষয়ে আরও তথ্য জানার জন্য লোকটি জেরিকে জেরুজালেম যেতে বলে। ওখানে ইয়ারগেন নামের এক লোকের সাথে তাকে দেখা করতে বলে। জেরি জেরুজালেম যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু যাওয়ার আগে প্লেনের সামনে তাদের উপর আবার জম্বি অ্যাটাক হয়। ওখানে থাকা অনেক সৈনিকদের জম্বিগুলো কামড় দিয়ে জম্বিতে পরিণত করতে থাকে। কেউ তো আবার কামড় খেয়ে নিজেদের জম্বিতে পরিণত না হওয়ার জন্য নিজেকেই মেরে ফেলে। তবে জেরি আর তার কিছু সৈনিক বেঁচে গিয়েছিল। তারা অবশেষে জেরুজালেম এসে পৌঁছে। জেরুজালেম এসে জেরি ওই লোকটির সাথে কথা বলে। লোকটি আসলে ছিল ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সির একজন অফিসার। লোকটি এই জম্বি বিষয়ে স্পষ্ট তেমন কিছুই বলছিল না। কোথা থেকে এটার উৎপত্তি বা কোন সময়টা থেকে এটা ছড়ানো শুরু করেছিল এসবের কিছুই সে বলতে পারছিল না। তবে লোকটি একটা বিষয় জানায় যে জম্বি বা এই জিন্দালাশগুলোর ধারণা সে পেয়েছিল এক ইন্ডিয়ান জেনারেলের কাছ থেকে, কেননা ইন্ডিয়াতেও কিছু লাশকে এরকম আচরণ করতে দেখা গিয়েছিল। এটা জানতে পেরে অফিসার জরিপ আকারে বুঝতে পেরেছিল এটা খুব দ্রুত মহামারী আকার ধারণ করবে, তাই এত দ্রুত তারা এখানে প্রাচীরগুলো তৈরি করেছে, যার জন্য ইসরায়েল এখন পর্যন্ত এই মহামারীর ছোবল থেকে বেঁচে আছে। এরপর অফিসারটি জেরিকে জেরুজালেমের মুখ্য দুয়ারগুলোর কাছে নিয়ে আসে। এই দুয়ার বা গেটগুলো বাইরের জম্বিদের হাত থেকে জেরুজালেমকে রক্ষা করছিল। এই দুয়ারগুলো এমনভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছিল যাতে ভিতরে সুস্থ মানুষগুলোকে নিয়ে এসে গেটগুলোকে লক করে দেয়া হয়। এইভাবে এত মানুষ ভিতরে নিয়ে আসাতে জেরি কিছুটা অবাক হয়। সে অফিসারকে এর কারণ জিজ্ঞেস করে। অফিসার বলে যত সুস্থ মানুষকে ভিতরে নিয়ে আসা সম্ভব হবে তত জম্বি সংক্রমণের হারও কমবে। এটাও এই মহামারীকে দমিয়ে রাখার ছোট একটা উপায়। এই বিশাল বিশাল প্রাচীরগুলোর একদিকে ছিল জেরুজালেম, যেখানে সুস্থ স্বাভাবিক মানুষেরা রয়েছে, আর অন্যদিকে রয়েছে হাজার হাজার জম্বি। এই হিংস্র জম্বিগুলো খুবই সক্রিয় ছিল, আর বিশেষ করে শব্দ পেলে এগুলো আরও বেশি সক্রিয় হয়ে উঠত। দেয়ালের এই পারে মানুষদের কোলাহল, এরই মধ্যে আবার তারা একত্রিতভাবে তাদের সাংস্কৃতিক সঙ্গীত গেয়ে ওঠে। একজন সাথে মাইকও নিয়ে নেয়, আর এই শব্দে দেয়ালের ওপারে থাকা জম্বিগুলো খুবই সক্রিয় হয়ে ওঠে। জম্বিগুলো ওই দেয়াল বেয়ে উঠতেই থাকে। সেগুলোর একজন আরেকজনের গায়ে উঠে স্তূপ তৈরি করে ফেলে। এভাবে উঠতে উঠতে তারা দেয়াল পেরিয়ে ভিতরে চলে আসে। ভিতরের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়ে। সবাই বিচলিত হয়ে এদিক সেদিক পালাতে থাকে। জম্বিদের তাণ্ডব আর আর্মিদের গোলাগুলিতে পরিস্থিতি পুরো রণক্ষেত্রে পরিণত হয়। গোলাগুলিতেও এইসব জম্বিদের থামানো সম্ভব হচ্ছিল না। উপর থেকে হেলিকপ্টারের মাধ্যমেও এইসব জম্বিদের ওপর গুলি করা হচ্ছিল। জম্বিগুলো আবার সেই হেলিকপ্টারগুলোতেই উঠে যাচ্ছিল।
এতে করে কিছু হেলিকপ্টার নিচে নেমে এসে ব্লাস্ট হয়ে যায়। বিভিন্ন স্থানে আর্মিরা বোমা ফেলে সেই সব স্থানও ধ্বংস করে ফেলছিল। এইসব হিংস্র জম্বিগুলো শহরের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে। তারা যেখানেই মানুষ পাচ্ছিল সেখানেই তাদের কামড়িয়ে জম্বিতে পরিণত করছিল। তবে কতিপয় কিছু মানুষ এইসব জম্বিদের হাত থেকে বেঁচে যাচ্ছিল। জম্বিগুলো তাদের এড়িয়ে চলে যাচ্ছিল। জেরি এই বিষয়টা লক্ষ্য করে। ওখানে এই অবস্থায় একটি প্লেন আসে। এই প্রতিকূল পরিস্থিতিতে জেরিরা কোনোভাবে বেঁচে ওই প্লেনে উঠে পড়ে। প্লেনে এসে জেরি ভাবতে থাকে এই জম্বিগুলো কিছু মানুষদের ছেড়ে দিচ্ছে কেন? এমন কি আছে ওইসব মানুষদের মধ্যে যার জন্য তারা বেঁচে যাচ্ছে? সেটাও ভাবে ওইসব মানুষদের মধ্যে যা আছে তা যদি অন্য সব মানুষদের মধ্যে দেয়া যায়, তাহলে এই জম্বিগুলো অন্যদেরও অ্যাটাক করবে না, তাদেরকেও তারা ছেড়ে দিবে। সে একটা বিষয় লক্ষ্য করে, ওইসব মানুষগুলো যাদেরকে আর কি জম্বিগুলো ছেড়ে দিচ্ছিল তারা কিছুটা দুর্বল বা অসুস্থ ছিল। সে এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত কথা বলার জন্য কাছাকাছি থাকা কোনো এক মেডিকেল রিসার্চ সেন্টারে যেতে চায়। এতে করে হয়তো সে এসবের রহস্য বের করতে পারবে এবং এর মাধ্যমে ভ্যাকসিনও বানানো সম্ভব হবে। এর কিছু পরে ওই প্লেনে কিছু শোরগোলের আওয়াজ পাওয়া যায়। জেরি এগিয়ে গিয়ে দেখতে পায় ওই প্লেনেও কিছু জম্বি ঢুকে পড়েছিল। তারা এখানেও সংক্রমণ চালিয়ে যাচ্ছে। জেরিরা সবাই মিলে একটি প্ল্যান করে। তারা চুপ থাকার চেষ্টা করবে আর তাদের ব্লকের গেটটি তারা লাগেজ দিয়ে বন্ধ করে দিবে। যেহেতু জম্বিগুলো আওয়াজ শুনেই সক্রিয় হয় এবং তাদের দিক নির্ণয় করে থাকে, তাই যদি তারা চুপচাপ থাকে এবং ওই গেটটি বন্ধ করে রাখতে পারে, তাহলে সেই জম্বিগুলো তাদের আর আক্রমণ করতে পারবে না। কিন্তু লাগেজগুলো রাখার সময় একজনের হাত থেকে একটি লাগেজ পড়ে যায় আর ওই শব্দে জম্বিগুলো গেট ভেদ করে ধেয়ে আসতে থাকে। প্লেনে হইহুল্লোড় বেঁধে যায়। জেরি দেখে এত জম্বির কবলে পড়ে তাদের জম্বি হওয়া প্রায় নিশ্চিত। তাই সে বাধ্য হয়ে পাশে থাকা এক আর্মি অফিসারের কাছ থেকে একটা হ্যান্ড গ্রেনেড নেয় আর সেটা দিয়ে প্লেনের একদিক ব্লাস্ট করে দেয়। এতে অনেক জম্বি ওই প্লেন থেকে বের হয়ে পড়ে যেতে থাকে আর প্লেনটিও এক পর্যায়ে ক্র্যাশ করে নিচে পড়ে যায়। কিছু সময় পর জেরির জ্ঞান ফিরে আসে। সে আহত ছিল, তার সাথে এক আর্মি অফিসারও বেঁচে গিয়েছিল। জেরি তাকে সাথে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসে চলে আসে। কিন্তু অফিসের গেটে এসে জেরি ভীষণ অসুস্থ হয়ে আবার সেন্সলেস হয়ে পড়ে। অন্যদিকে জেরির কোনো খোঁজ না পাওয়ায় জেরির পরিবারকে ওই জাহাজ থেকে যেতে বলা হয়। কেননা এই জাহাজে অনেক বেশি লোক অবস্থান করছিল, তাই নতুন আর্মি ও তাদের পরিবারকে আনতে হলে আগের অবস্থানকারীদের অবশ্যই যেতে দিতে হবে। 3 দিন পর জেরির সেন্স ফিরে। সে দেখে তাকে একটি বেডে বেঁধে রাখা হয়েছে। সবাই তাকে তার এখানে আসার কারণ জিজ্ঞেস করে। জেরি বলে সে এই ভাইরাসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে এসেছে, যা রিসার্চ করে হয়তো এই ভাইরাসের ভ্যাকসিন বানানো যেতে পারে। সে তার পরিচয় দেয় এবং তার কলিগটির সাথে তাদের কথাও বলিয়ে দেয়। জেরি তাদের বলে সে লক্ষ্য করেছে ওই জম্বিগুলো কিছু মানুষদের ছেড়ে দেয়, তাদের পাশ কেটে চলে যায়। আর ওই মানুষগুলো খুব একটা সুস্থ ছিল না, কোনো না কোনো রোগে তারা আক্রান্ত ছিল। তাই জেরি মনে করে এই জম্বিগুলো অসুস্থ মানুষদের আক্রান্ত করে না। জেরির সব কথা শুনে ডক্টরগুলো বলে হতে পারে এটা ঠিক, ভাইরাসের সংক্রমণ অবশ্য সুস্থ শরীরেই বেশি, কিন্তু এভাবে জম্বিদের জন্য তো পৃথিবীর সকল মানুষদের অসুস্থ বানানো সম্ভব নয়। জেরি বলে আসলে অসুস্থ নয়, এমন কিছু আমাদের শরীরে দিতে হবে যাতে আমাদের তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু এই জম্বিগুলো আমাদের অসুস্থ ভাববে। অর্থাৎ আমরা এই সব জম্বিদের সামনে অসুস্থতার ছদ্মবেশে থাকব আর এগুলো তখন নিষ্ক্রিয় থাকবে, পরে আমরা এদের মেরে ফেলব। ডক্টর জেরির বিষয়গুলো বুঝতে পারে। তারা সিদ্ধান্ত নেয় বিনা ক্ষতিকারক এইরকম কিছু ব্যাকটেরিয়া তারা তাদের নিজেদের শরীরে ইনজেক্ট করবে। কিন্তু এখানেও বড় ধরনের একটা সমস্যা রয়েছে। এই ব্যাকটেরিয়া স্যাম্পেলগুলো বিল্ডিংয়ের উপরতলায় রাখা হয়েছে আর ওই ব্লক পুরো জম্বি দিয়ে ঘেরা। জেরি সিদ্ধান্ত নেয় সে উপরে যাবে আর ওই স্যাম্পেলগুলো নিয়ে আসবে। সে যথাসম্ভব নিঃশব্দে চলাচলের চেষ্টা করবে। এছাড়া আর কোনো উপায়ও ছিল না। এখন শুধু পৃথিবীর মানুষ নয়, তার নিজের পরিবারটিও বাইরে রয়েছে। জেরি উপরে যায়। অনেক জম্বির সামনাসামনিও তাকে হতে হয়। অনেক বাধা বিপত্তি পেরিয়ে সে ওই ব্লকে চলে আসে। স্যাম্পলগুলো নিয়ে সে বের হতেই ধরে আর তখন তার সামনে একটি জম্বি এসে পড়ে। জেরি ভাবে সে এতদূর চলে এসেছে, তাকে যেভাবেই হোক এই স্যাম্পলগুলো নিয়ে যেতেই হবে।
তখন সে ওই স্যাম্পলগুলো থেকে একটি স্যাম্পল নিয়ে তার শরীরে ইনজেক্ট করে। এর ফলে জম্বিটি আর জেরিকে অ্যাটাক করে না, অর্থাৎ তাদের এই কৌশলটি সফল হয়েছে। জেরি জম্বিদের সামনে থেকে আসতে থাকে, জম্বিগুলো তাকে এড়িয়ে চলে যেতে থাকে। স্যাম্পলগুলো পৃথিবীর সর্বত্র ছড়িয়ে দেয়া হয়। কিছু স্যাম্পল নিয়ে জেরি তার পরিবারের কাছে ফিরে আসে, আর ওই জম্বিগুলোদের পরে এক জায়গায় একত্রিত করে পুড়িয়ে ফেলা হয়। পৃথিবী আবার সুস্থ হতে থাকে, মানুষ স্বস্তি ফিরে পায়। অনেক ছোট আমাদের এই জীবন, ছোট এই পৃথিবী। ভাইরাসের মতো যে কোনো মহামারীর জন্য আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। শুধু নিজ পরিবার নয়, অন্যান্য সকলের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে হবে। কেননা একে অপরের কাঁধে হাত দিয়েই তো আমরাই এই পৃথিবী প্রতিরক্ষার সবচেয়ে বড় দেয়াল।